আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চোখ রাখছেন চ্যানেল আইয়ের পর্দায় আপনাদের সকলকে শোকের এই দিনে স্বাগত জানাচ্ছি সালাম স্টিল স্ট্রিট কাট দেখার আয়োজনে। আজকের এই স্ট্রিট কাটের আয়োজন একটুখানি বিশেষ। একজন মানুষ যিনি আসলে এই স্ট্রিট কাট পথটি তার রাজনীতির জন্য বেছে নিয়েছিলেন, আপসহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আমরা সকলে, পুরো বাংলাদেশের মানুষ শোকে বিহ্বল। সবুজই মানচিত্র আজ শোকের সাগরে ভাসে, অমর হয়ে রইলেন নেত্রী জাতির ইতিহাসে। গণতন্ত্রের সেই জননী, আপসহীন এক নাম, শেষ বিদায়ে জানাই তোমায় অযুত কোটি সালাম। শহীদ জিয়ার আদর্শের প্রদীপ ধরেছিলে তুমি হাতে, পথ দেখিয়েছিলে মোদের গভীর আধার রাতে। রাজপথ থেকে কারা প্রাচীর সয়েছ কত ব্যথা, ইতিহাসে লেখা রবে তোমার বীরত্বের অমর কথা। তুমি তো হার মাননি, কবু ছিলে অটল হিমালয়। তোমার শূন্যতায় আজ বাংলার আকাশ মেঘময়। কোটি প্রাণের দেশ নেত্রী, তুমি গণতন্ত্রের মা। তোমার ঋণ যেই জাতি কবু শোধাতে পারবে না। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তোমার স্মৃতি মুছবে না গো, হবে না তো শেষ। শান্তিতে ঘুমাও নেত্রী, ধন্য তোমার প্রাণ। তোমার স্মরণে গাইব মোরা মুক্তির জয়গান। দর্শক, আজকের আয়োজনে আমরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক এবং কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করব। ডাক্তার মওদুদ আলমগীর বাবিল, আপনার কাছে আমি জানতে চাই যে একজন ব্যক্তি খালেদা জিয়া, তিনি একজন স্ত্রী ছিলেন যিনি অল্প বয়সে তার স্বামীকে হারিয়েছেন, একজন মা অবরুদ্ধ অবস্থায় তার ছোট ছেলেকে হারিয়েছেন, এক সন্তান মোটামুটি নির্যাতিত হয়ে পঙ্গু অবস্থায় অলমোস্ট তাকে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে, একাকী জীবন কাটিয়েছেন। এরপরেও তিনি আসলে রাজনৈতিকভাবে তার জায়গায় দৃঢ় হচ্ছিলেন। ব্যক্তি খালেদা জিয়া সম্পর্কে একটু জানতে চাই, যেটা আমাদের খুব কম হয়েছে জানা, যেহেতু উনি নিজে সম্পর্কে খুব একটা বেশি বলেন না, কখনো বলেননি। নিশ্চয়ই আপনারা জানেন যে উনি সারাটা জীবন তো প্রতিপক্ষের অনেক কটাক্ষের মুখোমুখি হয়েছেন, কিন্তু কখনো কিন্তু তিনি
প্রতিহিংসাপরায়ণ হতে চাননি। প্রেসিডেন্ট জিয়া যখন দেশের প্রেসিডেন্ট, তখন তো স্ত্রী হিসেবে যে কেউ বলতে পারে যে আমি একটু সামনে আসতে চাই, আমাকে একটু First lady। দেখুক, এটা আমাকে কেন লোকে দেখবে না, জানবে না। তিনি কিন্তু সেরকম কোনো কিছুই করেননি, বরং উনি যখন বেশ কিছু বিষয়গুলোতে সশস্ত্র বাহিনীর কোনো প্রোগ্রামে যখন যেতেন তখন সলজ্জ উপস্থিতি ছিল। উনি একটা নম্র একটা উপস্থিতি দিয়ে তিনি বোঝাতেন যে তিনি ঠিক এইখানে এসে নিজেকে উচ্চকিত করবার মতো কোনো কাজ করছেন না। এবং আপনারা জানেন যে সৃষ্টিকর্তা তাকে তো একটা অনিন্দ্য সুন্দর একটা মুখাবয়ব দিয়েছেন, সেটাকেও নিয়েও তো অনেকের গর্বিত হবার কথা, সেটাকেও হয়তো অনেকে অনেক রকমভাবে প্রজেক্ট করতে পারতো, কিন্তু সেগুলো জায়গাতে তার অসাধারণ, তার ভেতরে একটা বোধ ছিল যে সেই বোধটা মাত্রাবোধ, সেই বোধের বাইরে উনি কখনো ওঠেননি। সেজন্য তাকে নিরাভরণ দেখেছেন আপনারা। এই নিরাভরণটাই তার সবচেয়ে বড় সৌন্দর্যের জায়গা ছিল। তিনি তার পরিবারে যখন রাষ্ট্রপতিও যখন ছিলেন তার স্বামী, তখনও বাড়িতে রেশনের চাল আসতো। রেশনের চাল হয়তো বললে আপনারা অনেকে বুঝবেন না, সেটা হলো বাজারের সবচেয়ে নিম্নমানের চাল, যেটা সরকারিভাবে বিতরণ করা হতো সেটা। আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না, আমরা সবসময় রেশনের চালই খাই। মাইনা যা পেতেন, সত্যি কথা বলতাম না, মাইনা ছিল বোধহয় পে স্লিপ যা আসতো আর কি 2200 বোধহয়, উনি 10% আবার দিয়ে দিতেন। তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। তিনি তার ছেলে দুটোকে তার স্বামীর ব্যবহৃত পুরনো জামা কাপড়, প্যান্ট শার্ট এগুলোকে ছোট করে বানিয়ে তাদেরকে পরিয়েছেন। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে, এটাই এটাই বানিয়ে দিয়েছে। জি। তোমার মনে আছে কোকো এরকম কোনো? আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছিল। এগুলো কোনো গল্পের কথা নয়, এগুলো বাস্তব সত্যি কথা। তার বাড়িতে কখনো 2 তরকারির রান্না কখনোই হয়নি। এক তরকারির খাবার। একটাই, সেটাই সবসময়। এবং সেটা তার জীবনের ক্ষেত্রে একটা অঙ্গাঙ্গী জায়গায় জড়িয়ে যাওয়া ছিল। সেই শিক্ষাটা তিনি তার সন্তানদের মধ্যে রাখতে পেরেছেন, যেটা তার সন্তানরা এখনো প্রতিপালন করেন না। চিকিৎসার জায়গাটা, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, মানে অবরুদ্ধ থাকা অবস্থা থেকেই তো তিনি আসলে একেবারে দুর্বল হয়ে গেছেন। এই চিকিৎসা প্রক্রিয়া, আপনি নিজে একজন ডক্টর এবং বিএনপির দলের সঙ্গে রয়েছেন, একটু বলবেন আমাদেরকে শেষ সময় আসলে তিনি কি কি সমস্যা ছিলেন, কি ব্যবস্থা ছিল চিকিৎসার? একটা বড় প্রশ্ন, অনেকেই হয়তো জানে না কথাগুলো, যে তাকে হঠাৎ করে কিন্তু একটা কারারুদ্ধ করা হলো। তার ধারণা ছিল যে তিনি হয়তো খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যাবেন। প্রায় 2 বছরের বেশি সময় তাকে করা অন্তরীণ থাকতে হবে। নাজিমউদ্দিন রোডের একটা পরিত্যক্ত কারাগার, যেখানে হাজার হাজার মানুষ বন্দী থাকতো, সেখানে উনি একা বন্দী। একটা নিঃসঙ্গ রাত কাটতো তার এবং তার সাথে, এবং তিনি আপনারা জানেন যে তার 2 হাঁটুতে অস্ত্রোপচার ছিল, সেখানে কৃত্রিম হাঁটু তার লাগানো। সেরকম একটা মানুষকে যদি আপনি একটা টয়লেট ব্যবহার করতে দেওয়ার ক্ষেত্রে তার সীমাবদ্ধতা থাকে অনেক কিছু, সেগুলোর দিকে কেউ ভ্রুক্ষেপ করেনি। তার চিকিৎসার প্রয়োজন ছিল, সেটারও দিকে কেউ ভ্রুক্ষেপ করেনি। কটাক্ষও করা হয়েছে তাকে নিয়ে, অনেক তাকে নিয়ে ট্রল করা হয়েছে, কার্টুন আঁকা হয়েছে। কিন্তু তিনি তো এগুলোর ব্যাপারে কখনো কি আপনারা শুনেছেন, কখনো কারো ব্যাপারে কখনো বলেছেন যে এগুলো কেন করা হচ্ছে? বরং উনি স্মিত হাসিতে এটা গ্রহণ করেছেন সব কিছুর ক্ষেত্রে। এগুলো কথার মধ্যে প্রসঙ্গেতে উনি যেতেও চাননি। আর তিনি একটা সুস্থ মানুষ গেছেন, এবং আমরা নিজেরা জানি, চিকিৎসক হিসেবে আমি জানি যে সিরোসিস অফ লিভার রাতারাতি হওয়ার অসুখ না, এটার জন্য অনেক সময় লাগে। এবং কারাগারে থাকার সময় যখন তাকে বিভিন্ন সময় জামিন চাওয়া হয়েছে স্বাস্থ্যগত কারণে, তার লিভার ফাংশন টেস্টে কখনো কিন্তু এরকম কোনো চিহ্ন ছিল না, বা তার অন্য পরীক্ষার মধ্য দিয়ে এটা বুঝবার কোনো রকম সুযোগ ছিল না যেখানে বলা যেতে পারে যে মনে লিভারের অসুখে উনি আক্রান্ত। হঠাৎ করে তাকে সিরোসিস অফ লিভারের মতন একটা জটিল, এটা কবে জানা গেল যে তার লিভার? এটা উনি যখন যাকে বাড়িতে থাকার অনুমতি যখন তিনি পেলেন, বন্দি অবস্থাতেও, যেখানে উনি বলতে পারে যে গৃহবন্দী অবস্থায় যখন শেষ 2 বছর সময়কাল নাজিমউদ্দিন রোডের পরে যখন তিনি পিজি হাসপাতালে যখন দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন, সেই সময়টাতে প্রাথমিকভাবে প্রথম দেখা গেল যে ওনার এই একটা অসুস্থতার দিকে উনি যাচ্ছেন। তার সাথে হৃদরোগ যুক্ত হয়েছিল, তার সাথে শেষকালে তো কিডনি রোগও তার সাথে সংযুক্ত হয়েছিল, আপনারা এটা জানেন। তিনি সেই অসুস্থতার মধ্যেও যখনই ডাক পেয়েছেন সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে, গত বছরে গেছিলেন, এবারে গেছেন উনি। শুধু তাই কেন, এমনকি বিএনপি এবং দেশের জাতীয় যে সমস্ত অনুষ্ঠানগুলো থাকে, জাতীয় দিবসগুলো থাকে, সেখানে কিন্তু ছোট ছোট বাণী তিনি দিয়েছেন। নিজেই দিতেন, নিজেই দিতেন, নিজেই বলতেন উনি। সেগুলো
আমরাও সম্প্রচার করেছি আমাদের মিডিয়া সেল থেকে, বিভিন্ন জায়গা থেকে। এবং তিনি শুধু আমাদেরকে বলতেন যে বড় বাক্য লিখো না, অনেক বলতে কষ্ট হয় তার, ছোট ছোট বাক্য লিখতে বলতেন, কিন্তু কখনো না করেননি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়। তার নেতাকর্মী প্রত্যেকেই তার কাছ থেকে কথা শুনতে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। চায়, এটাকে তিনি কখনো অসম্মান করেন। আপনাদেরকে দিক নির্দেশনা দিতেন ওই অসুস্থ অবস্থায়? অন্য অনেক কিছু বলতেন তিনি, অনেকগুলোই। তিনি ঐক্যের কথা বলতেন সবচেয়ে বেশি, যে নিজেদের মধ্যে কখনো বিভেদ তৈরি করো না, একসঙ্গে থাকো। দেশের সব মানুষকে বলতেন তিনি। এবং এই যে ঐক্যের প্রতীক বলতে যেটা বোঝাতো, উনি ওনার চেহারাটাই এরকম। আপনি যদি ওনার কাছাকাছি যান, উনি যেহেতু অযৌক্তিক কোনো কথা বলেন না, অন্যায় কোনো কথা বলেন না, আপনি কিন্তু মেনে নেবেন তার কথা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। আমরা ক্ষমতায় এসে বানিয়েছি বাংলাদেশকে ইমার্জিং টাইগার। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই। ধরে ধরে মারো টান, রাজা হবে খান খান, তেমনি ভাবে এদের অবস্থাও সেই অবস্থা হবে। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন, আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি। আজকে জাতীয় ঐক্যের ক্ষেত্রে তার অভাবটা অনেক বড় অনুভূত হবে এই একটা জায়গাতে। চিকিৎসার যে কথাটি আমি বলছিলাম, আপনারা তো জানেন যে শেষে তার চিকিৎসা টিমের সাথে কিন্তু দেশের বাইরের আমেরিকা বলুন, ইংল্যান্ড বলুন, অস্ট্রেলিয়া বলুন, বিভিন্ন জায়গায় চিকিৎসকরা কিন্তু সংযুক্ত হয়ে যান। শেষকালে চীনের চিকিৎসকরা সংযুক্ত হয়েছিলেন। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, মনে হচ্ছে মেডিকেল সায়েন্সের সব সত্যকে উনি না করে দিয়েছেন, সবগুলোকে ভ্রান্ত প্রমাণ করে দিয়েছেন। অর্থাৎ চিকিৎসকরা অনেকবারই একেবারে এই পর্যায়ে গেছেন যে মনে হচ্ছিল যে এই রাতটা আর কাটবে না। তিনি দেশের মানুষের দোয়া এবং চিকিৎসা বিজ্ঞানের সমস্ত সত্যকে ভুল প্রমাণ করে দিয়ে তিনি কিন্তু আবার সুস্থতার কাছে বারবার ফিরে এসেছেন। হয়তো এবারে সৃষ্টিকর্তা অন্যরকমভাবে চেয়েছেন। তার সন্তানকে পাশে পাওয়ার জন্য, মানে একটা দীর্ঘ সময় তো যে একমাত্র সন্তান, পরিবারের একমাত্র সদস্য যদি বলি আমি রক্তের, তিনি তো দূরে ছিলেন। তিনি যখন দেশে আসলেন তখন কি ওনার সেন্স ছিল? হ্যাঁ, তিনি তার সাথে কমিউনিকেট করতে পেরেছেন। মা হিসেবে একটা সন্তানের পাওয়া, একজনের জন্য মা যেমন সন্তানকে দেখতে চান, বা সন্তান যেরকম মায়ের স্নেহের শেষ স্পর্শটুকু সেটুকু পাওয়ার সুযোগ তার হয়েছে। তবে এছাড়া এর আগেও যতদিন উনি সুস্থ ছিলেন, আপনারা জানেন যে উনি চিকিৎসার জন্য লন্ডনে গেছিলেন। একজন সন্তান তার মাকে কীভাবে আগলে রাখে সেটি কিন্তু তারেক রহমান সাহেব কিন্তু দেখিয়েছেন। তার মাকে তিনি এয়ারপোর্ট থেকে নিজে ড্রাইভ করে বাসায় নিয়েছেন, নিজে ড্রাইভ করে হাসপাতালে নিয়েছেন, হাসপাতালে চিকিৎসকদের সাথে কথা বলেছেন, ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছেন। এমনকি বাংলাদেশে তার যত রাজনৈতিক কাজের ব্যস্ততা থাকুক না কেন, সব কিছু শেষে মাকে একটা ফোন করতেন। প্রত্যেকটা ব্যক্তিগত পর্যায়ের খোঁজখবর নেওয়ার আগ্রহ ছিল। ম্যাডামও নিজেও চাইতেন। তার পুত্রবধূ দুজন ছিল, তার নাতনি ছিল, তাদের সাথে যোগাযোগ, অসম্ভব ভালোবাসার সম্পর্ক। একেবারে জাইমা তো তার দাদিকে উনি দাদু বলেন, আর তার যেহেতু তার দাদাকে তার দেখার সুযোগ হয়নি, তাকে দাদা বলেন। এবং পরিবারের পক্ষ থেকে তো এই যে প্রত্যাশাটা ছিল, রাষ্ট্র তাকে সেই সম্মানটা দিয়েছে। ওই যে মহান সৃষ্টিকর্তার সেই অমোঘ কথা, সেখানে যদি আমরা ফিরে যাই, যে সৃষ্টিকর্তা যাকে সম্মানিত করতে চান তাকে কেউ অসম্মানিত করতে পারে না। পুরো দেশ কিন্তু মেনে নিয়েছে যে তিনি রাষ্ট্রের বা দেশের অভিভাবক। এমন কোনো মানুষকে কি খুঁজে পাওয়া যাবে যে তিনি দুহাত তুলে তার রোগমুক্তির দোয়া করেননি? অসম্ভব অসাধারণ কোনো মেধা নিয়ে, অসম্ভব অসাধারণ কোনো যোগ্যতা নিয়ে কিন্তু আসেন নাই রাজনীতিতে। তাকে রাজনীতিতে আসতে হয়েছে পরিস্থিতি তাকে এনেছে। সময়ের ডাকে তিনি সাড়া দিয়েছেন, এবং সেই ডাকে সাড়া দিতে গিয়ে এমনটা হয়েছে যে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে এত বেশি উজ্জ্বল, এত বেশি মহিমান্বিত করে ফেলেছেন নিজের অজান্তেই। দেশের মানুষের পথে বুঝতে পারেনি যে তিনি ক্রমান্বয়ে তাদের আত্মার আত্মীয় হয়ে উঠেছেন। আমরা বলতাম যে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা তারা দেখার সুযোগ পেয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের। কিন্তু এই মহীয়সীর জানাজা দেখার পরে আমাদের ইতিহাসকে নতুন করে লিখতে হবে। একটুখানি জানতে চাই যে
এই সময় নিয়ে 5ই আগস্টের পরে আমরা দেখেছি তিনি বিছানায়, হসপিটালের বিছানায় শুয়ে তিনি বলেছেন ঐক্যবদ্ধ থাকার কথা, হিংসা পরিহার করার কথা। এই সময়টা নিয়ে কি তিনি আশাবাদী ছিলেন যে রাজনীতিতে আসলে নতুন সময় আসছে? ভীষণ রকমভাবে, এমনকি যখন তার সাথে কেউ দেখা করতে যেত তিনি কিন্তু সবসময় বলেছেন যে গণতন্ত্রের জন্য এত বড় যুদ্ধ, আমরা সামনের দিন একটা ভালো দিন দেখতে যাচ্ছি। এমনকি এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস যখন তার সঙ্গে কথা বলেছেন, তার যে সুযোগটা সৃষ্টি হয়েছে, এমনকি সেনাবাহিনীর প্রধানও যখন তার সঙ্গে দেখা করতে গেছেন, উনি যেন কারোর সাথে ঠিক সন্তান তুল্যভাবে যেমন করে বলেন, ঠিক তেমনি করে বলেছেন যে তোমাদের কাছে উপরে অনেক বড় দায়িত্ব, সেই দায়িত্ব পালনের সময়, বিশেষ করে সেনাবাহিনীর প্রধানের তিনি যখন সস্ত্রীক তার সঙ্গে দেখা করতে গেছিলেন, তাদেরকে তিনি ওই কথাটি মনে করে দিয়েছেন যে তোমরা দেশের জন্য একটা অসাধারণ দায়িত্ব পালন করেছো, সামনে একটা বড় দায়িত্ব আছে, দেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার, সে কাজটি করো ঠিক মতো। এমনকি শেষকালেও যখন তিনি সশস্ত্র বাহিনী দিবসের সেই অনুষ্ঠানের কথা আপনার মনে আছে মনে হয়, যে তিনি যখন 3 বাহিনী প্রধান তাকে যখন বিদায় জানাচ্ছিল, তখন উনি বলেছেন যে ভূমিকম্প হয়েছে, দুর্ঘটনা হয়েছে, সিলেটের অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে, ওইদিকে লোকজন পাঠাও, দেখো ওদের ত্রাণের দরকার আছে, ওদের দিকে খেয়াল রাখো। আমার আসলে ওই হাতটার কথা মনে পড়ে, আমরা তো আসলে ওই সময়টা তাকে দেখিনি, কিন্তু ওই যে হাতের ছবি, জনগণ লক্ষ লক্ষ মানুষকে তিনি এরকম করে আশ্বাস দিচ্ছেন, সেই হাতকেই যখন ওই সেনা দিবসের দিন দেখলাম যে একেবারে আর্থারাইটিসের কারণে এমন হয়ে গেল, তখন আসলে ওই জীবনের নিয়মের কথা বারবার মনে। সেটাই আসলে শারীরিক সীমাবদ্ধতাকে উনি ওনার মনের শক্তি দিয়ে জয় করেছেন সবসময়। সীমাবদ্ধতা অনেকগুলো ছিল, তার চলাফেরার সীমাবদ্ধতা ছিল, হাঁটুতে তার অস্ত্রোপচার করা ছিল, কিন্তু এগুলো ছাপিয়ে উনি বুঝতেন যে দেশের মানুষ তার দিকে তাকিয়ে আছেন। তো সুতরাং এই ডাক তো উনি কখনোই অস্বীকার করেননি। যেমন এই যে নির্বাচনী প্রচার বলবো না, শুধু যখনই যেখানে গেছেন বাঁধ ভাঙা মানুষ তাকে দেখতে আসতো। যখন বন্যা ত্রাণের জন্য যখন একটা ছোট্ট একটা নৌকা বা কিন্তু একটা স্পিড বোটে উঠে যখন যেতেন, নিরাপত্তার কোনো তোয়াক্কা, নিরাপত্তার কোনো ঝুঁকি বা ভীতি ওটাকে তাকে কখনো কিন্তু স্পর্শ করেনি। তিনি মানুষের কাছে অন্তর দিয়ে যেতেন এবং যেগুলো উনি বিশ্বাস করতেন ওগুলো লোক দেখানো কোনো কাজ করেননি। তিনি এই যে মেয়েদেরকে লেখাপড়া শিখতে হবে, শেখাতে হবে, তিনি তো নিজে উচ্চ শিক্ষিত হওয়ার সুযোগ পাননি। সেই শিক্ষার মানে সার্টিফিকেটগত শিক্ষার সীমাবদ্ধতা নিয়ে তাকে নানাভাবে রাজনৈতিক আক্রমণও করা হয়েছে। ওগুলো তো করেইছে, কিন্তু তিনি কিন্তু যে শিক্ষাটা উনি দেশের মানুষকে দিয়ে গেছেন, সেই শিক্ষার যুগ যুগ ধরে দেশের মানুষ একটা অনুকরণীয় শিক্ষার জায়গা থেকে দেখবে যে এই যে মানুষটি যার প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যাপারটিতে হয়তো তিনি বলতে পারেন যে অনেকের সাথে হয়তো তার সেই সমকক্ষতা নেই, কিন্তু উনি তো রাষ্ট্রের একটা সবচেয়ে বড় শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, যে একটা মানুষ তিনি রাষ্ট্রকে শেখাতে পারেন, রাষ্ট্রের শিক্ষক হয়ে উঠতে পারেন, তার শিক্ষাগত যোগ্যতা মাপবার দরকার নেই। কিংবদন্তি এক চরিত্রে তিনি পরিণত হয়েছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। একটুখানি বর্তমানে আসতে চাই, ভবিষ্যতে আসতে চাই, যেহেতু পথ চলতেই হয় আমাদেরকে, এবং একটা গুরুত্বপূর্ণ নির্বাচন আসছে, যে নির্বাচন, যে গণতন্ত্রের জন্য তিনি লড়েছেন, সেই গণতন্ত্রের যে একটা প্রক্রিয়া, অনেক স্বপ্নের নির্বাচন, সেই নির্বাচনের খুব কাছে এসে তিনি আসলে এই কঠিন সময়ে চলে গেলেন। বিএনপির হাল ধরার জন্য এখন তো আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে রয়েছেন, তিনিও মা হারিয়েছেন, তিনি আসলে কিভাবে এই ব্যাপারটাকে হ্যান্ডেল করছেন? জনাব তারেক রহমানের ব্যক্তি জীবনের ভেতরে যতই আর্দ্রতা থাকুক, মনের ভেতরে তার কষ্ট যন্ত্রণা যেটাই থাকুক, তিনি কিন্তু তার যে রাজনৈতিক এবং দেশের জন্য যে দায়িত্ববোধ, সেখানে কিন্তু তার কোনো রকম আপনি হৈতুল্য বা কার্পণ্য আপনি দেখবেন না। মা যেদিন সকালবেলা মৃত্যুবরণ করেছেন, সেদিনই দুপুরবেলা 12টার সময় কিন্তু তিনি তার স্থায়ী কমিটির সভা করেছেন, সেখানে রাজনৈতিক যে সমস্ত দিক নির্দেশনা দেওয়ার দরকার ছিল সেগুলো দিয়েছেন, এবং তার শেষকৃত্যের যে অংশগুলো যেটা রয়েছে সেটা যথাযথভাবে হবে কি হবে না সেটার ব্যাপারে কিন্তু দিক নির্দেশনা তিনি দিয়েছেন। যে মানুষটি শহীদ জিয়ার সন্তান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, এই দুই লেগাসি যিনি জেনেটিক্যালি বহন করছেন, তিনি তার দায়কে বোঝেন না, তার কাঁধে কত বড় একটা দায়িত্ব সেটাকে উনি বোঝেন না। তিনি তো রাষ্ট্রপতির সন্তান হিসেবে দেখেছেন দেশ চালাবার জন্য তার বাবার কী উদয়াস্ত পরিশ্রম, কী সাংঘাতিক রকম দূরদৃষ্টি। ঠিক তার মাকে তেমন দেখেছেন যে আন্দোলনের ক্ষেত্রে কী করে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ থেকে মানুষের প্রত্যাশাকে জয়ে পরিণত করতে হয়, তিনি স্বৈরাচার বিরোধী অবস্থান থেকে কী করে মানুষকে মুক্ত করতে হয় সেটা দেখেছেন। বহুদলীয় গণতন্ত্র যেমন তার বাবা দিয়েছেন, সংসদীয় গণতন্ত্র তার মা দিয়েছেন।
মানুষের অধিকারের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তার মা দিয়েছেন, নারী শিক্ষা দিয়েছেন তিনি। এত বড় লেগেসি নিয়ে থাকা একটা মানুষ কি তার দায়কে অস্বীকার করতে পারবেন? এই প্রশিক্ষণ যার মজ্জাগত, জন্মগত বা উত্তরাধিকার সূত্রে পাওয়া, তাকে যদি আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব দেয়া হয়, তাহলে এই শিক্ষা কি তার কোনো কাজে লাগাবেন না? উনি সেখান থেকে দলের জন্য, দেশের জন্য তিনি শ্রেষ্ঠতাই দেবেন। এবং আমি একটা কথা খুব দৃঢ়তার সাথে বলি, জনাব তারেক রহমান যদি কোনো কিছুর প্রতিজ্ঞা করেন বা কথা দেন, সেটার উনি বরখেলাপ করেন না, উনি করবেন না, আপনি নিশ্চিতভাবে জানেন আমার কাছে। ওনার দূরদৃষ্টি তার বাবা মার দূরদৃষ্টিকে সম্মিলিত করলে যতটা দূর তার একজনের মানুষের দৃষ্টি যেতে পারে, সেই দৃষ্টিসীমার মধ্যে দেশের জন্য যা কিছু ভালো, সেটার জন্য আপনার জনাব তারেক রহমানের প্রতি একেবারে চোখ বন্ধ করে আপনি আস্থা রাখতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। মেজর হাফিজউদ্দিন, আপনার কাছে জানতে চাই, বেগম খালেদা জিয়ার রাজনীতির একটি অন্যতম অনন্যতা ছিল আধিপত্যবাদ বিরোধী। তিনি বলেছেন যে আমরা সকলকে বন্ধু হিসেবে চাই। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। কিন্তু কেউ যদি প্রভু হতে চায় তাহলে আমরা সেটা কখনোই মেনে নিব না। তার রাজনীতির এই দিকটি নিয়ে আপনি একজন সহকর্মী হিসেবে, সহযোদ্ধা হিসেবে কি বলবেন? এই প্রকৃতপক্ষেই একজন আপসহীন নেত্রী। বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে কখনো যান নেই, জনগণের স্বার্থকে সবসময় তিনি সমুন্নত রেখেছেন। তার সময় প্রধানমন্ত্রী হিসাবে তার পররাষ্ট্রনীতির মূল বক্তব্য ছিল যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, এবং তিনি বলেছেন যে বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। সুতরাং এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। যেমন ছিলেন বিরোধী দলের নেত্রী হিসাবে, তেমনি সরকার প্রধান হিসাবেও একই তার পলিসি একইভাবে তিনি রেখেছেন। আমি তার মন্ত্রিসভার একজন সদস্য হিসাবে পানি সম্পদ মন্ত্রী ছিলাম। ভারতের সাথে আমাদেরকে যৌথ নদী কমিশনের মিটিংয়ে বসতে হতো বছরে 3 বার। তো 2003 সালে আমার প্রথম মিটিংয়ে যখন দিল্লিতে যৌথ নদী কমিশনের মিটিং হয়, সেবার আমার এজেন্ডা 1 নম্বরেই ছিল যে আন্তঃনদী সংযোগ প্রকল্প। এবং একসময় ভারতের মন্ত্রী বললেন যে এটা তো আলোচনা করা যাবে না। আমি বললাম আমরা দুটো বন্ধুপ্রতিম দেশ মিটিং করতে এসেছি, দুই দেশের স্বার্থের জন্যে, এটা তো কমন রিভার। তখন আমি বললাম যে এটা যদি আলোচনা না করা যায়, তাহলে বিকালে একটা ফ্লাইট আছে, ওটা ধরে আমি ঢাকায় চলে যাব। তখন এটাতে তারা খুব এম্বারেসড। অবশেষে 6 ঘন্টা পর বললো যে হ্যাঁ, এখন আমরা মিটিং শুরু করতে পারি। আমরা একমত নাও হতে পারি, বাট আমার দেশে এত বড় একটা সমস্যা, দেশবাসী এটা নিয়ে আলোড়িত, ব্রহ্মপুত্রের পানি আপনারা সরিয়ে নিয়ে যাবেন, এটা নিয়ে আলোচনা করতে পারবো না। তখন তারা মেইন হলে আমি হোটেল রুমে গিয়ে আমি প্রধানমন্ত্রীকে টেলিফোন করলাম, বেগম জিয়াকে। আমি বললাম যে আমি এই কথা বলেছি, এটা যদি আলাপ না হয় তাহলে আমি প্লেনে উঠে চলে আসবো বলে। উনি বলেন ঠিকই আছে, দেশের স্বার্থে এরকম শক্ত পজিশনই আমাদেরকে নিতে হবে। আমিও খুব আশ্বস্ত হলাম যে ঠিক আছে। পরে আমরা আসলাম মিটিংয়ে। তো বেগম জিয়াকে আমি সবসময় দেখেছি ভারতের সাথে এই বর্ডার কিলিং, পানি সম্পদের এই অভিন্ন নদীর পানি বন্টন, সব জায়গায় তিনি দেশের স্বার্থকে অক্ষুণ্ণ রাখার জন্য চেষ্টা করেছেন। আমাদের উপরে এই যে দাদাগিরি করতে চায় প্রতিবেশী রাষ্ট্র, বড় ভাই সুলভ আচরণ করতে চায়, এটি তার কাছে মোটেও গ্রহণযোগ্য ছিল না। তার এই যে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ এই যে মন মানসিকতা, এটাকে তার জনগণের কাছে আরও প্রিয় করে তুলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে তিনি দলের হাল ধরলেন। একজন দলনেত্রী হিসেবে আসলে তিনি কেমন ছিলেন? জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন তখনও রাজনীতিতে তিনি কোনোভাবেই ইনভলভ হননি। দলের এবং দেশবাসীর অনুরোধের প্রেক্ষিতেই তিনি 83 সালে রাজনীতিতে যোগ দেন এবং ধীরে ধীরে তিনি একজন পরিপক্ক রাজনৈতিক নেতার মতো অতি সহজেই তার এই যে রূপান্তর ঘটে। দেশের একজন জনপ্রিয় রাষ্ট্রপতি, জিয়াউর রহমানের মতো সৎ নির্লোভ রাষ্ট্রপতি তো বাংলাদেশ আর কখনো পায়নি। তার স্ত্রী হিসাবে তার মৃত্যুর পর তার স্ত্রী যখন দায়িত্ব নিলেন, তখন সাথে সাথে জনগণের অটোমেটিক্যালি তাকে সাপোর্ট দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের জনগণ স্বৈরশাসক পছন্দ করে না, আমরা অত্যন্ত গণতন্ত্রপ্রিয় একটি জাতি। এই কারণে বেগম জিয়া শক্তভাবে স্বৈরশাসনের মোকাবেলা করেছেন এবং দলনায়ক হিসাবে তিনি দলে একটা, আপনি লক্ষ্য করেছেন প্রত্যেক দলে অনেক ভাঙন থাকে। বিএনপি তো এত বছর 17 বছর বিরোধী দল করে এসেছে, দল থেকে কেউ যায় নেই। দলের মধ্যে আমাদের মতান্তর হতে পারে, এই বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মতো দ্বৈধতা হতে পারে, কিন্তু দল কেউ ছাড়ে যায় না। এটার কারণ হলো বেগম জিয়ার যে ব্যক্তিত্ব, তিনি সবার প্রতি যে একটা স্নেহের আমব্রেলা দিয়ে রাখেন, এটাতে বেগম জিয়ার কথা মনে হলেই সবাই মনে করে না থাকি এই দলেই থাকি। আপনার কি মনে হয় তার যে চলে যাওয়া সেটার একটা প্রভাব পড়বে দলের এই জায়গায়? নিশ্চয়ই যাবে। তিনি জনপ্রিয়তায় অপ্রতিদ্বন্দ্বী,
বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচন করে বারবার যেতে এসেছেন। এবার নির্বাচনের আগেই মনোনয়নপত্র দাখিল করার পরে তাকে চলে যেতে হলো। এটা তো আমাদের সবাইকে এফেক্ট করে। আমরা অত্যন্ত বিষণ্ণ এবং তার স্মৃতি আমাদেরকে স্মৃতি কাতর করে তোলে। তার কোন গুণটি আসলে সকল রাজনীতিবিদের থাকা উচিত বলে মনে করেন আপনি? একটি হলো তার সততা এবং তার যে একে বাংলাদেশের লোক অনেকেই রাজনীতিবিদকে মনে করে 2 নম্বরই, কথা দিয়ে কথা রাখে না, বাট বেগম জিয়া 1 নম্বর। তিনি সবসময় যে কথা বলেছেন সেটাই রেখেছেন। যেমন 86 সালের নির্বাচনে শেখ হাসিনা প্রকাশ্যে বললেন যে যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। তো তিনি জাতীয় বেঈমান হলেন, তার সাথে জামাতে ইসলামী গিয়েও জাতীয় বেঈমান হলো। বেগম জিয়া তার নীতিতে এবং তার বক্তব্যে অটল ছিলেন। 91 সালের নির্বাচনে শেখ হাসিনা বলেছিল যে বিএনপি 10টা সিটও পাবে না, সেখান থেকে সংখ্যাগরিষ্ঠতা বিএনপি পেল। অর্থাৎ এই জনপ্রিয়তা সবসময় বিএনপির ছিল। এবং বেগম জিয়া রাজনীতি ভাষায় যাকে বলে চাপাবাজি, এটা তিনি কখনো করেন নাই। তিনি চারুবাগ স্বল্পবাগ, বিরোধী প্রতিপক্ষকে কখনো নোংরা ভাষায় আক্রমণ করেন নাই। এইসব গুণের কারণেই জনগণ তাকে মেনে নিয়েছে এবং দলেও তার প্রভাব ছিল। তিনি কাউকে কঠিন কথা বলার কোনো প্রয়োজন ছিল না। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে দৃঢ়ভাবে, বাংলাদেশের মাটিতে প্রথিত করতে হবে, এমন একটি সময় তার মতো অভিভাবককে আমরা হারালাম। এটা অত্যন্ত দুঃখজনক। তার যে পার্সোনালিটি, এটার কারণেই বহির্বিশ্বেও তিনি একজন গ্রহণযোগ্য নেত্রী হিসাবে ছিলেন। সেই জন্যই তারা সবাই এসেছে। তার প্রধান কারণ হলো তার সততা এবং তার বাচনভঙ্গি এবং তার যে প্রতিশ্রুতি পালন করা, যে কথা তিনি জনগণকে দেন সেটি তিনি পালন করেন। আর উন্নয়নে তো অনেক উন্নয়ন করেন, বিশেষ করে নারী শিক্ষা তিনি ফ্রি করে দিয়েছেন ক্লাস 10 পর্যন্ত। বেগম জিয়ার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং সময় কোনটা ছিল রাজনীতিতে? চ্যালেঞ্জিং সময় যখন জাস্টিস সাত্তারকে সরিয়ে প্রেসিডেন্ট এরশাদ যখন ক্ষমতা দখল করেন, তখন বিএনপিরও অনেক লোক দল ছেড়ে চলে গিয়েছিল। ওই সময় এরশাদের দলে যোগদান করেছিল। কিন্তু বেগম জিয়া তখন সদ্য গৃহবধূ, রাজনীতির কোনো অভিজ্ঞতা নাই। তিনি এই দলকে ঐক্যবদ্ধ রেখে স্বৈরশাসকের বিরুদ্ধে সংগ্রাম করে এই দলকে আবার রাষ্ট্র ক্ষমতায় নেবেন, এটাই তার জন্য বড় চ্যালেঞ্জ ওই সময় ছিল। পরবর্তীকালে আরও বড় চ্যালেঞ্জ তার মোকাবেলা করেছে স্বৈরশাসক শেখ হাসিনার আমলে। তো এই ধরনের অত্যাচার নিপীড়ন আগে তো বাংলাদেশের মানুষ দেখে নেই, এটাও তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই ধরনের স্বৈরশাসককে বিদায় করা বাংলাদেশের মাটি থেকে। এবং যে নির্বাচনে যেসব কারচুপিগুলো হয়েছে, আমরা তো তিনটি নির্বাচন দেখলাম যে একেবারেই নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ হয়েছে। এই সময় দলকে ঐক্যবদ্ধ রাখা এবং এই যে দলের ব্যাপারে উনি এইসব পাতানো নির্বাচনে কখনো যান নাই। জনগণকে সংগঠিত করে নির্বাচনে জিতে আসা দুটি স্বৈরশাসকের আমলে, এটি তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। একজন নারী যিনি তরুণী বয়সে স্বামীকে হারিয়েছেন, কারাবন্দী অবস্থায় মাকে হারিয়েছেন, ছোট ছেলেকে হারিয়েছেন গৃহবন্দী অবস্থায়, এবং এক সন্তানকে নির্যাতিত হয়ে দূর দেশে পাড়ি জমাতে দেখেছেন, নিঃসঙ্গ জীবনযাপন করেছেন, কারাবন্দী থেকেছেন। সেই মানুষটি দেশের কথা ভেবে, দেশের মানুষের কথা ভেবে, বাংলাদেশের কথা ভেবে স্থির থেকেছেন তার রাজনৈতিক আদর্শে। বেগম খালেদা জিয়া, তিনি আমাদের সকলের স্মরণে থাকবেন তার দেশপ্রেম, সংগ্রাম এবং মানুষের প্রতি ভালোবাসার জন্য। তিনি যেখানে আছেন যেন ভালো থাকেন, এই প্রত্যাশা আমাদের সকলের, এই দোয়া আমাদের সকলের। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি স্ট্রেট কাটের আয়োজন থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।